নমস্কার। দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আজকের এই সামাজিক প্রেক্ষাপটে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়। নমস্কার। আমি দাদাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয় বিজ্ঞান চেতনার প্রসারে ভারত রাষ্ট্রের ভূমিকা। মূল আলোচনাটি দাদাই করবেন, দেবাশিস দাই করবেন। তারপরে আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন নেব। এছাড়াও যারা এই অনুষ্ঠানটিতে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন তাদের সকলকে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই আপনাদের পরিচিত জনেদেরকে জানান আজকের অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে। সেটিতে তারা যদি যুক্ত হতে চান তাহলে আলোচনাটি যেরকম ভাবে এগোতে পারবে এবং তারাও সমৃদ্ধ হবে। আমাদের সংগঠন সম্বন্ধে দু চার কথা বলে নিতে চাই। প্রথমেই দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন তার জন্মলগ্ন থেকেই সমাজের মধ্যে বিজ্ঞান ও যুক্তিবাদের চর্চা করে আসার চেষ্টা করেছে। সাধারণ মানুষকে, মূলত যারা সমাজের প্রান্তিক মানুষ, তাদের মধ্যে যাতে চেতনার, বিজ্ঞান চেতনার জায়গাটাকে তৈরি করা যায় তার প্রয়াস আমরা করে চলেছি নিরন্তর। দেবাশিস দা এর আগে দুর্গাপুরে এসেছেন। রাজেশ, এক মিনিট, সরি টু ইন্টারাপ্ট, ভেরি সরি টু ইন্টারাপ্ট। বলছি এইখানটাতে এই তোমাদের দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের পেজে আমি গেছি। এই পেজটা কি এটা দেখা যাবে কি? এই পেজটা মানে দেখা যাচ্ছে। আমি আপনাকে একটা লিংক পাঠাচ্ছি আপনার মেসেঞ্জারে। একটা লিংক পাঠাও প্লিজ। হ্যাঁ, সেটা দিলে আমি এটা শেয়ার করে নেব আমার নিজের পেজে এবং আমাদের গ্রুপের পেজে শেয়ার করে নেব। হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা পাঠিয়ে দিয়েছি আপনাকে। দেখুন, আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, পেয়েছেন আশা করি আপনি। না, আমাদের মেসেঞ্জারে আসেনি। আপনার মেসেঞ্জারে হ্যাঁ, মেসেঞ্জারে আসেনি। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম সেইখানটাতে আবার ফিরে যাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করব। আসলে দেবাশিস ভট্টাচার্য একটি অতি পরিচিত নাম। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও তিনি প্রচুর গ্রন্থাদি লিখেছেন যাতে করে সমাজের মধ্যে যুক্তিবাদের চর্চা পৌঁছাতে পারে। তো অর্থাৎ তার একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে। তাকে যারা ভালোবাসেন, তাকে যারা চেনেন, তারা যাতে এই অনুষ্ঠানটি দেখতে পারেন তার জন্য দেবাশিস দা এই লিঙ্কটি তার পরিচিত জনদের মধ্যে শেয়ার করার জন্য খানিকটা সময় নিলেন। আমি দেবাশিস দাকে অনুরোধ করব মূল আলোচনায় যাওয়ার জন্য এবং এই বিষয়ে, যে বিষয়টিকে আজকে আমরা রেখেছি বিজ্ঞান চেতনার প্রসারে ভারত রাষ্ট্রের ভূমিকা, সেই বিষয়ের উপরে আপনার মতামত দেওয়ার জন্য, এই বিষয়টিকে আলোকপাত করার জন্য। দেবাশিস দা, জাস্ট এ মিনিট, আমি জাস্ট মানে একটা মিনিট সময় নিচ্ছি একটু শেয়ার গুলো করে নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি আমার পেজে শেয়ার করে নিয়েছি। এটা অন্য গ্রুপে, আমাদের যে গ্রুপ, সেই গ্রুপটাতেও একটু শেয়ার করে নিই। আচ্ছা, ঠিক আছে। একটা কথা এখানে অবশ্যই বলে রাখা দরকার, সেটা হচ্ছে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন না, তারাও কিন্তু আগামী দিনে আমাদের আলোচনাটা শুরু করব, আসলে দেখতে পারবেন। পরবর্তী সময়েও তারা এসে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন না, তারাও কিন্তু আগামী দিনে আমাদের আমরা আলোচনাটা শুরু করব, আসলে দেখতে পারবেন।
পরবর্তী সময়েও তারা এসে আপনি আপনার মাইকটাকে মিউট করে নিন। আপনার মানে ফেসবুকে যে আপনি এটা খুলে রেখেছেন সেইটাতে আপনি বন্ধ করে দিন ফেসবুক। আসলে দেখতে পারবেন পরবর্তী সময়েও তারা এসে আপনি আপনার মাইকটাকে মিউট করে নিন। আপনার মানে ফেসবুকে যে আপনি এটা খুলে রেখেছেন সেইটাতে আপনি বন্ধ করে দিন। আমি আপনার ইকো হচ্ছে, আপনার ফেসবুকটাকে বন্ধ করে রাখুন। হ্যাঁ, আপনি এটাকে মিউট করলে হবে না। আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটা বন্ধ করে রাখুন। আপনার ইকো হচ্ছে, আপনার ফেসবুকটাকে বন্ধ করে রাখুন। হ্যাঁ, আপনি এটাকে মিউট করলে হবে না। আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটা বন্ধ করে রাখুন। আপনার ইকো হচ্ছে, আপনার ফেসবুকটাকে বন্ধ করে রাখুন। হ্যাঁ, আপনি এটাকে মিউট করলে হবে না। হ্যাঁ, শুরু করুন দেবাশিস দা। হ্যাঁ, শুরু করুন। একটু প্রশ্নটাকে একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা স্বাধীনতার পরে এতগুলো বছর পেরিয়ে এসেছি, ভারত রাষ্ট্র গঠনের পর থেকে এই সময়কালে এই বিজ্ঞান চেতনার প্রসারে, বিজ্ঞান শিক্ষার প্রসারে নয়, আমি চাইছি বিজ্ঞান চেতনার প্রসারে ভারত রাষ্ট্র কিরকম ভূমিকা পালন করেছেন তার একটা যদি আপনি ধারণা দেন তাহলে আমরা আলোকিত হই। দেখো, আমাদের সংবিধান মানে আমাদের ভারত রাষ্ট্র এবং তার আইন কানুন যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের সংবিধান। এই সংবিধানের প্রিয়াম্বল, তার যে মুখবন্ধ, সেই মুখবন্ধটাই বলে দেয় যে আমাদের ভারত রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কি, এবং মানে সংবিধানের সমস্ত ধারাগুলো সেই লক্ষ্যকে রূপায়িত করার লক্ষ্যে ওইভাবে ডিজাইনড। সেইখানে সেকুলার সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক এটা বলা আছে। তো তার মানে এটা একটা আধুনিক রাষ্ট্র। এখানে ধর্মের শাসন চলবে না। এখানে সেখানে মানে লিবার্টি অফ থটের কথা আছে, প্রত্যেকের বিশ্বাসের যে স্বাধীনতা তার কথা আছে, সেগুলোকে রক্ষা করার জন্য ভারত রাষ্ট্র চেষ্টা করবে। আবার সেই অনুযায়ী যে সংবিধানের 51A ধারার H সাবসেকশনে আছে সায়েন্টিফিক টেম্পার, একটা স্পিরিট অফ ইনকোয়ারি, স্পিরিট অফ রিফর্ম, এগুলোকে প্রমোট করতে হবে। এটা ভারত রাষ্ট্রের এবং তার যে মানে নাগরিক, সে নাগরিকদের এটা হচ্ছে একটা ডিউটি। এইটা অনুযায়ী একটা আধুনিক রাষ্ট্রের যা করা উচিত এটা তার মধ্যে পড়ে এই বিজ্ঞান চেতনাকে প্রমোট করা। ইনফ্যাক্ট সেটা ছাড়া একটা আধুনিক রাষ্ট্র, তার যে বিজ্ঞান লাগে, তার যে প্রযুক্তি লাগে, তার জন্য বিজ্ঞান শিক্ষা লাগবে, প্রযুক্তির শিক্ষা তো লাগবেই। প্লাস তার সঙ্গে এই স্পিরিটটা না হলে কিন্তু এইগুলো আলটিমেটলি কাজ করবে না। ফলে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে তার কর্তব্য হচ্ছে এটা করা, সেটা আমাদের সংবিধানে আছে। এখন আমাদের শিক্ষা, এর জন্য তো রাষ্ট্র তো চেষ্টা করেছে, রাষ্ট্র স্কুল করেছে, কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে। এখন এই মানে বিজ্ঞান চেতনা বা বিজ্ঞান মনস্কতার প্রসার কতটা করেছে সেই জায়গাটাতে আমি মনে করি যে মানে রাষ্ট্র যতটা করা উচিত সেটা করেনি, পিছিয়ে রয়েছে, পিছিয়ে থেকেছে।
এবং মানে বর্তমানে তাও যা ছিটে ফোটা হতো, সেটা বর্তমানে ভারত রাষ্ট্র ঠিক তার উল্টো দিকে হাঁটছে। এখানে এখন মানে প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা সবেরই ধর্মীয়করণ করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তারা হয়তো কনস্টিটিউশনকে রিফর্ম করবে, তার ধর্মনিরপেক্ষ চরিত্র এটাকে বদলে দেওয়ার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতা, এইটার ব্যাপারে কেউ প্রশ্ন করতে পারে যে আচ্ছা, আমাদের তো বাড়িঘর তৈরি করতে গেলে, রাস্তাঘাট তৈরি করতে গেলে, গাড়ি ঘোড়া তৈরি করতে গেলে, ওষুধপত্র তৈরি করতে গেলে, অন্য সবকিছু করতে গেলে এই বিজ্ঞান প্রযুক্তি লাগে, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার লাগে, তা সে সমস্ত করবো। বিজ্ঞান মনস্কতাটার দরকারটা কি? ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞান যে আমরা চর্চা করি, সেটা তো প্রকৃতি জগৎ সম্পর্কে সত্য জানার জন্য তো বিজ্ঞান। এই সত্যটা কিভাবে জানতে পারি? বিজ্ঞান কেন সত্যকে জানতে পারে, ধর্ম কেন পারে না, লোক বিশ্বাস কেন পারে না, আমাদের কাণ্ডজ্ঞান কেন কিছুটা পারে তারপর গিয়ে আর পারে না? আমাদের কাণ্ডজ্ঞান দিয়েও আমরা সত্যকে জানতে পারি। পাথর কঠিন আর জল তরল, পাথর খাওয়া যায় না, জল খাওয়া যায়, স্বাভাবিক জ্ঞান, সাধারণ জ্ঞান। তো এইসব দিয়ে আমরা চলি। কিন্তু এই পাথর বা জল সবই যে ছোট ছোট অণু দিয়ে তৈরি এবং তার মাঝখানে বেশিরভাগ জায়গায় যে ফাঁকা, আমরা খুব ছোটকে অনুভব করতে পারি না বলে পদার্থকে নিরেট লাগে। এই কথাটা তো সাধারণ জ্ঞান দিয়ে হতো না। তো বস্তুকে পরীক্ষা করে আমরা যে ফলাফল পেয়েছি, সেটাকে একটা লম্বা যুক্তি শৃঙ্খলের উপর দাঁড় করিয়ে তবে আমরা তার ভেতরকার খবরগুলো জানতে পেরেছি, যেটা সবসময় সেটা কাণ্ডজ্ঞানের সঙ্গে মেলে না। তো এইটা হচ্ছে সায়েন্স। এইটা ছাড়া মানে তার ভেতরকার এই যে যুক্তি শৃঙ্খলটা, এই যুক্তি শৃঙ্খলটা ছাড়া আর প্রতি মুহূর্তে একটা চিন্তা, একটা সংশয় যে আমি যা জানি সেই জানাটা ঠিক তো, এই একটা সংশয়, এইটা বিজ্ঞানকে টিকিয়ে রাখে। সবসময় আমি যা জানি সেটাকে আবার করে স্ক্রুটিনি করতে হবে, সেটাকে যাচাই করতে হবে, দেখতে হবে যে আমার যা যা অভিজ্ঞতা সেটা কখনো জগৎ সম্পর্কে আমি যা জানি তার বিরুদ্ধে যাচ্ছে কিনা। যদি যায়, তাহলে আমি যা জানি সেটাকে আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেটাকে নতুন করে যাচাই করতে হবে। এবারে এই যে সত্যে যাওয়া, চাঁদ সে মহাদেবের জটায় লটকে থাকে না, একটা ভাসমান পাথর খণ্ড যেটা পৃথিবীকে ঘিরে ঘুরছে। এই জিনিসটা সুন্দর চাঁদকে দেখে তাকে মহাদেবের জটার সঙ্গে সংলগ্ন বলে কল্পনা করে নানা রকমের তার থেকে কবিতা হয়েছে, তার থেকে ধর্ম ভিত্তিক সাহিত্য হয়েছে। তা দিয়ে মানুষের যে যে মানে এন্টারটেনমেন্ট হয়নি বা তাতে করে কিছু উন্নতি হয়নি এমন নয়, কিন্তু আলটিমেটলি মানুষ সেখানে থেমে থাকতে পারেনি। এবারে এই যে থেমে থাকতে না পারা, প্রশ্ন করা যে আমি যে জানি এটা কি তাই? পৃথিবীটাকে আমি দেখছি যে একটা ফ্ল্যাট জায়গা, তো যত দূরে যাবো সেটা কি এরকম ফ্ল্যাট? এখন কিছু দূর গিয়ে সেটা বেঁকে যাবে, সেটা একটা গোল সারফেসের উপর আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের কাণ্ডজ্ঞানের বিরুদ্ধে। কিন্তু আস্তে আস্তে মানুষকে সেটা বুঝতে হয়েছে। অন্যের উপরে সূর্যের যে গ্রহণ, সূর্যগ্রহণটা অবশ্য চাঁদের কারণে, যাই হোক, পৃথিবীর যে গ্রহ, এই চন্দ্রের যে গ্রহণ, তার উপরে পৃথিবীর ছায়া পড়ে। চন্দ্রের গ্রহণের যে গ্রহণের সময় চন্দ্রকে গ্রাস করে নিচ্ছে যে ছায়া, সেই ছায়াটার ধারটা গোলাকার।
এটা দেখে প্রাচীন গ্রিক দার্শনিকরা তারা বুঝলেন যে আমরা দাঁড়িয়ে আছি এটা ফ্ল্যাট বলে মনে হচ্ছে বটে, কিন্তু আসলে এটা ফ্ল্যাট না, এটা গোলাকার। তা নাহলে তার ছায়াটা ওরম ভাবে গোল হয়ে চাঁদের গায়ে পড়তো না। এই যে এক্সপেরিয়েন্স থেকে আমার জানাকে প্রশ্ন করা, এটা ছাড়া আলটিমেটলি সায়েন্স চলবে না। স্কুল কলেজে আমরা যে বিজ্ঞান শিক্ষা করি, সেই বিজ্ঞান শিক্ষাতে ইতিমধ্যে আমরা জগৎ জীবন সম্পর্কে যা জেনেছি সেটাকে জানানো হয়, সেটা পড়ানো হয়, সেটা শেখানো হয়। কিন্তু যখন আমরা সেটা শিখি, আমরা শিখি যে ওটা বইতে লেখা আছে, ওটা স্কুলে পড়ানো হয়, ওটা সরকার ঠিক করে দিয়েছে, মাস্টারমশাইরা সেটা পড়ান, সেটাকে বইতে যা আছে সেটা ঠিকঠাক লিখতে পারলে নম্বর দেন, তা না হলে ক্লাসে ফেল করতে হয়, তারপর সেটার ভিত্তিতে চাকরি পাওয়া যায়। অতএব যা লেখা আছে সেটা ঠিক। আসলে তো বিজ্ঞানের তত্ত্ব যে ঠিক সেটা আমাদের স্কুলে পড়ানো হয় বা আমাদের পাঠ্য বইতে আছে বলে ঠিক তা নয়। যুক্তি দিয়ে সত্যে পৌঁছানো হয়েছে বলে ঠিক। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কি হবে, যে আমরা বিজ্ঞান পড়বো ঠিকই, কিন্তু বিজ্ঞানের সঙ্গে ধর্মীয় আপ্তবাক্য লোক বিশ্বাসের তফাৎ করতে পারবো না। আমরা স্কুল কলেজে বিজ্ঞান পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, আরো অনেক কিছু পড়বো, কিন্তু সেখানে যে জগৎ সম্পর্কে সত্যগুলোর কথা বলা হচ্ছে সেইগুলো পড়ে মুখস্থ করে আমি পরীক্ষায় নম্বর পেয়ে সফল হয়ে বেরিয়ে গেলাম, তারপরে চাকরি করলাম, সারা জীবন ধরে চাকরি করছি। আমি জানি যে মঙ্গল একটি গ্রহ, সেখানে বালি পাথর এসব আছে, আকাশে ভেসে বেড়ায়, সূর্যের চারদিকে ঘোরে। সেটা জেনেও মঙ্গলের প্রভাব কাটানোর জন্য আমি আঙুলে একটা আংটি পরছি। তো এইখানে আমার বিশ্বাসের সঙ্গে আমি যা শিখেছি, স্কুল কলেজে যে বিজ্ঞানটা পড়েছি তার সাযুজ্য থাকছে না। এই সাযুজ্য না থাকাটা অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, কি ক্ষতি হলো। ঠিক আছে, আমি তো পড়েছি, স্কুল কলেজে পড়ে পাশ করেছি, চাকরি পেয়েছি, এই দিয়ে আমার জীবন ভালোই কেটে যাচ্ছে। কিন্তু তারপরে ওইটা যদি ওই মানে ওই জায়গাটাতে যদি আটকে থাকে মানুষ, আমি যে জায়গাটায় আটকে থাকছি সেই জায়গায় যদি মানুষ আটকে থাকে, তাহলে পরে ওর চেয়ে বেশি আর আমরা কোনোদিন জানতে পারবো না। এটা হচ্ছে স্পিরিট অফ এনকোয়ারি, এটা হচ্ছে সায়েন্সের মেথড। এইটা আমরা শিখি না, কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে এইটাও আমাদের শিখতে হবে, এবং অন্য যাতে আমাদের আমাদের প্রতিবেশীরা, আমাদের সহনাগরিকরা যাতে সেটা শেখেন, যাতে সেটা জানেন, বুঝতে পারেন, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, এবং এটা একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের, একটা আধুনিক রাষ্ট্রের এটা অপরিহার্য উপাদান। এটা ছাড়া চলবে না, কিন্তু সেটা ঘটে না। সাধারণভাবে আমাদের স্কুল কারিকুলামে এই জিনিসটা শেখানো হয় না। বিজ্ঞান প্রযুক্তি শেখানো হয়, তাই দিয়ে স্টেট চলে, তাই দিয়ে কলকারখানা চলে, তাই দিয়ে আপিস কাছারিতে আমরা কাজ করতে চাই স্কুল কলেজে প্রশিক্ষিত হয়ে। আমরা চাকরি বাকরি পেলাম, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, মোটামুটি ব্যবসা বাণিজ্য অফিস কাছারি চলছে, তাতে স্টেটেরও কোনো সমস্যা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে ওইখানে যে ওখানে এগোতে পারবে না। এখন কেউ বলতে পারেন যে তাহলে তো বিজ্ঞানীরা তো আছেন, তারাও সব জানবেন, তারা ল্যাবরেটরিতে কাজ টাজ করেন, তারা জানলেই হলো, আমাদের জানার দরকার। আসলে বিজ্ঞান এটা কেন কাজ করে এটা সবার জানার দরকার আছে। তা না হলে আলটিমেটলি আমাদের সোসাইটি যদি সেটা না জানে, সোসাইটির বেশিরভাগ মানুষ যদি না জানে, বিজ্ঞানীরাও তারই অংশ, ফলে সেই পিছিয়ে থাকাটা, এই পিছিয়ে থাকাটা, পশ্চাৎপদ চিন্তাটা বিজ্ঞানীদেরও স্পর্শ করে। এই যে আমরা দেখি না যে আমাদের সেনাবাহিনীর নিউক্লিয়ার সাবমেরিন উদ্বোধন হচ্ছে,
বা একটা আমরা মহাকাশে কোনো স্যাটেলাইট পাঠাচ্ছি, আমরা চাঁদে যান পাঠাচ্ছি, মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছি, খুব গর্ব করছি। কিন্তু যখন সেটা উদ্বোধন হচ্ছে সরকারি জায়গায়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, সেখানে নারকোল ফাটিয়ে সিঁদুর মাখিয়ে তার উদ্বোধন হচ্ছে। রাষ্ট্র এখানে ধর্মনিরপেক্ষ চিন্তাকে, সায়েন্টিফিক টেম্পারকে প্রমোট করছে না, তার উল্টো কাজ করছে। এই জায়গাটাকে ঠিক করতে হবে। এইটা বরাবরই ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে এটাকে কাটিয়ে ওঠার বদলে সম্পূর্ণ উল্টো দিকে যাত্রা হচ্ছে। রাষ্ট্রের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে কাঠামো, সেই কাঠামোটাকে সম্পূর্ণ বিলোপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইখানেই আমাদের রাষ্ট্রের কাছে দাবিগুলো রাখা দরকার। আমাদের বিজ্ঞান মনস্কতার বার্তা, এই কনস্টিটিউশনের ওই যে 51 এইচ সাবসেকশন, তাতে আমাদের যা নাগরিকের যা কর্তব্য বলে বলা আছে, সেই কর্তব্য, আমাদের এই বার্তা, এটা করা চলবে না। রাষ্ট্রকে সংবিধান তার যে দায়িত্ব তার উপর দিয়েছে, সেটা রাষ্ট্রে ক্ষমতাসীন যে সরকার, যে দল, তাকে এটা কঠোরভাবে মেনে চলতে হবে। এই বার্তাটা নাগরিকের কাছ থেকে তাই রাষ্ট্রের কাছে দিতে হবে। এটাই বোধহয় কলব দিয়ে আবার। আপাতত এইটুকুই, যদি আরো প্রশ্ন থাকে বলো। আমি আরো বলতে পারি, কিন্তু একটা না বলে গেলে শ্রোতারা একটু ইয়ে হতে পারেন, বোর হতে পারেন আর কি। একটুখানি প্রশ্ন আসুক। হ্যালো হ্যালো রাজেশ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চেতনা। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি একটু প্রশ্নটা রিপিট করো। তার আগে বোধহয় কথা বলছিলাম, শুনতে পাইনি। হ্যাঁ, বলো। আপনার না, সেটা থেকে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসছে, সেটা হচ্ছে বিজ্ঞান চেতনা ঘটলে কি হলে আসছে কোথাও না কোথাও অসুবিধা আছে, অসুবিধা হবে? একটু রিপিট করবে? আমি একটু কথাটা কেটে কেটে গেল। হ্যালো, একটু কথাটা কেটে কেটে গেল। বিজ্ঞান চেতনা, বিজ্ঞান যদি গড়ে ওঠে, এক্ষেত্রে সে কি সুবিধা অসুবিধা বা অসুবিধা? বড্ড কেটে যাচ্ছে গো, একটুখানি। কেটে যাচ্ছে। রাজেশ, রাজেশ ফিরে আসুক। আমি তার আগে একটা কথা বলে নিই। রাজেশ, এখানে তুমি তোমার মাইক্রোফোন বা তোমার ক্যামেরা, এটাকে একটুখানি ইয়ে করে নাও, ঠিকঠাক করে নাও, যাতে তোমার কথাটা পরিষ্কার করে শোনা যায়। আমি ইতিমধ্যে আরো কয়েকটা কথা জুড়ে দিই। এর আগে যে কথাগুলো বললাম, সেগুলো বিজ্ঞান সম্পর্কে কতগুলো খুব সাধারণ কথা। একটু সাধারণ জ্ঞান দিয়ে ভাবলেই ব্যাপারটা বোঝা যায়। অত্যন্ত সাধারণ কতগুলো কথা। কিছু হ্যালো হ্যালো, আমি খুব সাধারণ কতগুলো কথা বলেছি। তার সঙ্গে জুড়ে দিই যে 20 শতকের শেষে এবং 21 শতকের গোড়ায় আমরা যতটুকু এগিয়েছি, তার মধ্যে কিন্তু সমাজতত্ত্ববিদরা যে গবেষণা করেছেন, সেটা থেকে আমরা এই বিষয়ে আরো অনেক নির্দিষ্ট আমরা বুঝতে পেরেছি যে বিজ্ঞান চেতনার জায়গাটা কোথায়, ধর্মনিরপেক্ষতার জায়গাটা কোথায়, প্রয়োজনীয়তাটা কোথায়। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতা, ধর্মনিরপেক্ষতা, এইগুলোর প্রয়োজনীয়তাটা কোথায়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে এগুলোর প্রয়োজনীয়তা কি,
সেটা নিয়েও আজকে সমাজতত্ত্ববিদরা কিন্তু গবেষণা করেছেন, খুব মূল্যবান গবেষণা। সেটা সম্পর্কে আমরা খুব নির্দিষ্টভাবে অনেক কথা জানতে পেরেছি। যেমন 20 শতকের একেবারে শেষ দিক থেকে বিভিন্ন দেশে ধর্মবিশ্বাস বিষয়ে যে সমীক্ষাগুলো হয় সেগুলো করে দেখা গেছে, এবং তার সঙ্গে বিভিন্ন দেশের যে মাথাপিছু আয় সেইগুলোর তুলনা করে দেখা গেছে যে যে দেশে ধর্মবিশ্বাস যত বেশি সেই দেশ আর্থিকভাবে তার সমৃদ্ধি তত কম, তার মাথাপিছু আয় তত তত কম। এটা কিন্তু আজকে সারা পৃথিবীতে সমাজবিজ্ঞানের চর্চায় এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। একমাত্র এটুকুই নয়, আর কি, দেশে যদি অর্থনৈতিক অসাম্য থাকে সেটাও ধর্মনিরপেক্ষতার বিরোধী। অর্থাৎ ধর্মবিশ্বাস ছেড়ে যদি বেরিয়ে আসতে না পারেন, যত কম তারা বেরিয়ে আসতে পারবেন, তত অর্থনৈতিক অসাম্য বজায় রাখার সুবিধে। যে সরকার যত বেশি সোশ্যাল ওয়েলফেয়ারে খরচা করে সেই দেশের ধর্মবিশ্বাস তত কম। অর্থাৎ জনকল্যাণে সরকারের খরচা, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হিসেবে স্টেটের ভূমিকা যত জোরালো হবে, দেশের ভেতরে অর্থনৈতিক অসাম্য যত কম থাকবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি যত বেশি হবে, দেশের ধর্মনিরপেক্ষ চিন্তা তত জোরালো হবে। এটার সঙ্গে, ধর্মনিরপেক্ষ চিন্তার সঙ্গে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, দেশের অর্থনৈতিক সাম্য, দেশের সরকারের যে জনকল্যাণের পেছনে তার যে খরচা, এগুলো সবগুলো নির্ভর করে। ফলত এই জিনিসটাকে আমরা ঠিক মতন করে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের দেশ কিন্তু ক্রমাগত বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, দীক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছুতে পিছিয়ে যেতে থাকবে, যার কিছু লক্ষণও হয়তো আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী কয়েক বছরে আরো ভীষণভাবে আমরা সেই লক্ষণগুলো ফুটে উঠতে দেখব। হ্যাঁ রাজেশ, বলো। হ্যালো হ্যালো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমি জানি না যে দর্শকরা শুনতে পাচ্ছেন কিনা। তোমার হ্যালো, ভিডিওতে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মাঝখানে নেটওয়ার্কটা একটু সমস্যা করছিল আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনার প্রশ্নের, মানে আমি যে প্রশ্নটা লিখেছিলাম সেটা দেখলাম আপনি উত্তর ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তো আরেকটা বিষয় এখানে জানতে ইচ্ছা করছে যে বর্তমান, এটা যদি একটা আপনি ইতিহাস বলেন, মানে ভারত স্বাধীন হওয়ার থেকে আজ পর্যন্ত এই যে ভারতের রাষ্ট্র যে ভূমিকা বিজ্ঞান বলে জায়গাটাতে, সেইটার যদি একটু ইতিহাসের দিকটা একটু বলেন, মানে আজকেই আপনি দেখছেন, না আজ থেকে 30 বছর আগে অবস্থা আরো একটুখানি চেতনা গড়ে তোলার লক্ষ্যে যাচ্ছে, না উল্টো হচ্ছে, সেটা যদি একটুখানি বলেন। মানে রাষ্ট্রের তরফে বিজ্ঞান চেতনা প্রসারের ক্ষেত্রে তার ভূমিকা, এটা আলাদা করে খুব বেশি কোনোদিনই ছিল না। তা যদি হতো তাহলে আজকে আমাদের এই দশা হতো না। হ্যাঁ, সেটা কোনোদিনই ছিল না। বরাবরই সে ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা খুব অল্প। আর রাষ্ট্র যারা চালিয়েছেন, রাষ্ট্রের যারা ক্ষমতার কেন্দ্রে থেকেছেন, তারা বরাবরই একেবারে এই আদর্শ বরাবরই জলাঞ্জলি দিয়েছে। তাদের প্রায়শই দেখা গেছে যে বিভিন্ন বাবাজি মাতাজির কাছে তারা যাচ্ছেন, বাবাজি মাতাজি তাদেরকে আশীর্বাদ করছেন। হ্যাঁ,
তারা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, এইটা করতে তারা ব্যস্ত। আর ইলেকশনের সময় এই ধর্ম জাতপাতের সমীকরণ ইত্যাদি ইত্যাদি এইসব করতেও তারা ব্যস্ত ছিলেন। এটা করেছেন বরাবর। মানে এই ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মনস্কতা, তার জন্য যে প্র্যাকটিস লাগে, এই প্র্যাকটিসের ঠিক উল্টো পথে তারা হেঁটেছেন বরাবরই। কিন্তু তা সত্ত্বেও একটা ন্যূনতম কিছু উদ্যোগ ছিল, এবং যে বিজ্ঞান প্রযুক্তির যে শিক্ষা এবং গবেষণা, এই শিক্ষা এবং গবেষণাটা রাখতে গেলেও তো কিছু বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক চিন্তার কিছু চর্চা তো থাকতেই হয়। তো সেইভাবে সেটা ছিল। বিজ্ঞান, এই যে বিজ্ঞান মনস্কতার কথা বলছি, বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলছি, যেটা দিয়ে আমরা আমাদের বিশ্বাসকে, আমাদের জ্ঞানকে প্রতি মুহূর্তে প্রশ্ন করি, প্রতি মুহূর্তে উন্নত করবার চেষ্টা করি, প্রতি মুহূর্তে সেটাকে বিভিন্ন দিক থেকে যাচাই করে সেটাকে সত্য থেকে সত্যতর দিকে যাওয়ার চেষ্টা করি, এই যে জিনিসটা, এইটা মানে শুধু যে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এর মধ্যে আছে ব্যাপারটা তো শুধু তা নয়, বা শুধু ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারিতে আছে তাও নয়। এটা আরো ব্যাপ্ত হয়ে আমাদের সমস্ত শিক্ষা সংস্কৃতির মধ্যে ছড়িয়ে আছে। ধরা যাক আমরা যে ইতিহাস পড়ছি, এই ইতিহাস এর সঙ্গে পুরাণের তফাৎ কোথায়? একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব আর পুরাণের রামচন্দ্র, দুটোর মধ্যে তফাৎ কোথায়? এই শিক্ষাটা আমাদের যথার্থ ইতিহাস দেয়। ইতিহাস তো সেই অর্থে লোকে মানে আর্টস এর মধ্যে পড়ে, এটা তো আর কেউ বিজ্ঞান হিসেবে পড়ে না। তবু আজকে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স তো আজকাল সায়েন্স হয়ে গেছে, এত ম্যাথমেটিক্স লাগে, এত ইয়ে লাগে, হ্যাঁ, ইকোনমিক্স, সাইকোলজি, এগুলো আজকাল সায়েন্সের মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। কিন্তু ইতিহাস, আমাদের পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এগুলো এখনো আমরা আর্টস সাবজেক্ট হিসেবে পড়ি, বা সাহিত্য। এইগুলোর মধ্যেও কিন্তু আলোচনা করতে গেলে, বুঝতে গেলে, বিষয়টার গভীরে যেতে গেলে আমাদের যুক্তি লাগে। ইতিহাসের একটা সিদ্ধান্ত আমরা কেন পৌঁছচ্ছি, কিভাবে পৌঁছচ্ছি, সেটার কতগুলো নির্দিষ্ট যুক্তি শৃঙ্খল আছে। সেই যুক্তি শৃঙ্খলটা কিন্তু বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির গবেষণায় আমরা যে মূল যে পদ্ধতিতে এগোই, সেই পদ্ধতির থেকে আলাদা নয়। পুরাণে যদি কোনো রাজার কথা পাওয়া যায়, তো আমরা কি ভাববো? হতে পারে সেই নামে কোনো রাজা ছিল, তাকে কেন্দ্র করে কোনো একটা গল্প রচিত হয়েছে। তার কাল নির্ণয় করার চেষ্টা করব, কিভাবে করব? সেটা যে পুঁথিতে লেখা আছে সেই পুঁথির কার্বন ডেটিং করে, অন্য কোন কোন জায়গায় সেটাতে পাওয়া যায়, তার কথা পাওয়া যায় কিনা সেই সব দেখে নানাভাবে তথ্যগুলোকে সাজিয়ে, কঠোর যুক্তির সাহায্যে সাজিয়ে আমরা একটা সত্যে পৌঁছানোর চেষ্টা করছি। কোনো আর্কিওলজিক্যাল কোনো এক্সকাভেশন, সেখানে পাওয়া গেল একটা পাথরের একটা লিপি বা পাথরের একটা ইনস্ক্রিপশন, সেই ইনস্ক্রিপশনে লেখা আছে একটা রাজার শাল দিয়ে তার কিছু কথা লেখা আছে। তাহলে আমরা বুঝতে পারি যে অমুক পুঁথিটা, তাতে ওই রাজার কথা যে লেখা আছে সেটা এই পাথরে এখান থেকে পাচ্ছি, তাহলে তার কিছু ভিত্তি থাকতে পারে। এইরকম ভাবে নানা রকম প্রাচীন গ্রন্থ, প্রাচীন রাজাদের যে তাদের যে বয়স্যরা, তারা যে রাজার জীবনী, প্রশস্তিমূলক কোনো কাব্য বা জীবনী কিছু লিখে গেছে, সেইখান থেকে, তার কোনো ইনস্ক্রিপশন থেকে, তারা ইতিহাস লেখার জন্য লেখেনি, কিন্তু সেগুলো থেকে তথ্য আহরণ করে আমরা তো ইতিহাসকে আস্তে 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 গড়ে তুলি। সেটার মধ্যে কঠোর যুক্তি আছে। সমাজতত্ত্ব, বিভিন্ন সমাজ, তার গঠন, এগুলো আমরা আর্টসে পড়ি। তার মধ্যে কত বেশি যুক্তি আছে, যুক্তি ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। বেসিক সায়েন্টিফিক রিজনিং ছাড়া আমরা চলতে পারবো না।
যখন মানুষ সারা পৃথিবী দেখেনি, তার নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়েছিল, তখন মানুষ তার নিজের সমাজ, তার রীতিনীতি, তার বিভিন্ন ধরনের চালচলন, তার সমাজের গঠন, সেগুলোকে অ্যাবসলিউট বলে ভাবতো। এর বাইরে সে আর কিছু জানে না, এটাই হয়, এটা সে জানে। যখনই সে ঘুরে বেড়াচ্ছে, যখনই সে অন্য কোনো দেশে যাচ্ছে, সে অন্য দেশের কাস্টম, অন্য দেশের অন্যরকম মানুষ, তাদের অন্যরকম সংস্কৃতি, তার মুখোমুখি হচ্ছে। সে মুখোমুখি হয়ে বুঝতে পারছে যে এদের বিশ্বাসগুলো আমাদের মতো নয়। তাহলে তার নিজের বিশ্বাস, তার নিজের ধর্ম, সারা পৃথিবী সম্পর্কে তার যে আইডিয়া, নিজের সম্পর্কে তার যে আইডিয়া, সেগুলোকে সে যাচাই করার সুযোগ পাচ্ছে। যখন কেউ সোশিওলজি পড়ছে, যখন কেউ হিস্ট্রি পড়ছে, সে সায়েন্স নয়, সে আর্টস পড়ছে, তার ছাত্রটিকে জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি পড়ো ভাই, সে বলবে আমি আর্টস পড়ি। কিন্তু তার মধ্যে রিজনিং গুলো সায়েন্টিফিক রিজনিং। আজ থেকে ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসের, তখন তো এসব ইতিহাস, সমাজতত্ত্ব এসবের জন্ম হয়নি, অথচ সমাজতাত্ত্বিক প্রজ্ঞার জন্ম হয়েছিল। গ্রিস থেকে মানুষেরা যাতায়াত করতেন, গ্রিসের খুব কাছাকাছি আফ্রিকার যে অংশ, সেখানে যাতায়াত করতেন। সেখানে জাহাজে করে যাওয়া সোজা, তারা উপনিবেশ করেছিলেন সেখানে। সেখানে অনেক পণ্ডিত থাকতেন। সেখানে গিয়ে তারা দেখলেন যে আফ্রিকার মানুষ তারা আমাদের মতন নয়। গ্রিসের মানুষ ফর্সা, চোখালো নাক, পাতলা ঠোঁট, আর ওখানকার মানুষ কালো, থ্যাবড়া নাক, পুরু ঠোঁট। গ্রিসের যে দেবতা, সেখানকার ভাস্কররা তাদের যে দেবতা গড়ছেন, তাদের মূর্তি গ্রিকদের মতন, তাদের সৌন্দর্যের ধারণা গ্রিকদের মতন। চোখালো নাক, শার্প মুখ চোখ, পাতলা ঠোঁট, তাদের দেবতা সেরকম। তারা সুন্দর বলতে যা বুঝে তার আইডিয়ালাইজেশন করেছে তাদের দেবতাদের মধ্যে। আফ্রিকাতে চলে গেলেন, আফ্রিকাতে গিয়ে জেনোফেন্স দেখলেন যে সেখানকার এই কালো, থ্যাবড়া নাক, পুরু ঠোঁটওয়ালা লোকেরা তাদের যে দেবতা বানিয়েছে, সেই দেবতাটা তাদের মতন। তো তিনি বুঝতে পারলেন যে মানুষ নিজের মতন করে দেবতাদের বানায়। তিনি যে বিখ্যাত কথাটি বলেছিলেন, আজও সেটা, মানে আজকে এই ২১ শতকেও সেটা সমাজতত্ত্ববিদদের এক মূল প্রজ্ঞা। তিনি বলেছিলেন যে ঘোড়ারা যদি মূর্তি বানাতে পারত, তাহলে তাদের দেবতা ঘোড়ার মতো হতো। আর পিঁপড়েরা যদি তাদের দেবতাদের মূর্তি বানাতে পারত, তাহলে তাদের দেবতা পিঁপড়েদের মতো হতো। তো এটা হচ্ছে সমাজতাত্ত্বিক প্রজ্ঞা, সমাজতত্ত্ব। বিভিন্ন সমাজ, তার তার গঠন, তার সংস্কৃতি, তার চালচলন তুলনা করলে এই জায়গাটাতে আমরা গিয়ে পৌঁছই। তো সমস্তগুলোর মধ্যে একটা রিজনিং আছে, এই বৃহত্তর রিজনিং। এটা সায়েন্টিফিক যে রিজনিং, এটা সব জায়গাতে আমাদের লাগে। আমরা একজন আমাকে এসে বলল যে আপনার খুব খারাপ সময় যাচ্ছে, আপনাকে একটা আংটি পরালে আপনার সমস্যা চলে যাবে বলে সে বহু হাজার টাকা পয়সা নিয়ে চলে গেল। এতে আমি ঠকলাম। তো তা যদি যুক্তি থাকতো তাহলে আমি এটা ঠকতাম না। এটা আমার ব্যক্তিগত জায়গা। আর এই যুক্তিটাই থাকলে, সারা জগতের সত্যটা কি এটা বুঝলে, আমরা আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সেই জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারবো। এবং সেটা শুধু ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। সেটা আমাদের
সামগ্রিকভাবে আমাদের ইতিহাস চর্চা, আমাদের সমাজবিজ্ঞান চর্চা, আমাদের পলিটিক্যাল সায়েন্স, আমাদের এমনকি আমাদের সাহিত্য, হ্যাঁ, তুই আস্তে আস্তে কথা বল না, আস্তে আস্তে কথা বল। এক মিনিট, এক মিনিট। তো এই এই জিনিসটা সামগ্রিকভাবে আমাদের মানে আমাদের জীবনকে রক্ষা করে, আমাদের জীবনকে একটা আধুনিক জীবনকে, আধুনিক রাষ্ট্র, আধুনিক সমাজের জীবনকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে রাখে, যেটা নষ্ট হয়ে গেলে আমাদের গোটা সোসাইটি এবং গোটা রাষ্ট্র, তার সবকিছুর ফেব্রিক ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। আজকে সেই অবস্থায় আমরা এসে পৌঁছেছি। আজকে সম্পূর্ণ মিথ্যে কথা যে একটা মন্দিরের তলাতে নাকি ওখানে পুরনো হিন্দু স্ট্রাকচার আছে, এটা এমনকি আর্কিওলজিস্টদের দিয়ে বলানো হচ্ছে, কিন্তু সত্যিকারের কেউ জানে না, এবং মানে তাতে ইমপ্ল্যান্ট করা হচ্ছে সেখানে, মানে ওইটা প্রমাণ করবার জন্য সেখানে আর্কিওলজিক্যাল এভিডেন্স সেখানে এসে ইমপ্ল্যান্ট করা হচ্ছে, এই ধরনের জোচ্চুরি। এইটা দিয়ে গোটা আমাদের মানে আমাদের এই যে বিজ্ঞান যুক্তি দিয়ে দীর্ঘদিন ধরে একটু 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 করে তথ্য আহরণ করে সেগুলোকে অনেক পরিশ্রমে সাজিয়ে আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের জগৎ, আমাদের ইতিহাস, আমাদের অতীত, এটা সম্পর্কে আমরা যা কিছু গড়ে তুলেছি সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে, পুরাণের সঙ্গে ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারা জানেন যে হ্যাঁ হ্যাঁ বলো বলো রাজেশ, বলো, আমি একা কথা বলে যাচ্ছি। না না ঠিক আছে, আমি একটা জিনিস আপনাকে বলছি, তো এটা তো স্বাভাবিক একটা ঘটনা বলেই আমার মনে হয়। মানে রাষ্ট্র তো ধর্ম, মানে যা কিনা বিজ্ঞান চেতনার একদম বিপরীত একটা জায়গা, তাকে তো সবসময় আদিকাল থেকে ধর্মকে রাষ্ট্র ঢাল হিসাবে ব্যবহার করে এসছে। সেটা আজকের দিনেও চলছে এবং আগামী দিনেও রাষ্ট্র এটা করতে বদ্ধপরিকর হবে। এইটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেখানে আমাদের নাগরিকদের খুব যে স্বাভাবিক আজকের দুনিয়ার পরিপ্রেক্ষিতে অন্তত সেটা বলা যায় না। আমি সরি টু ইন্টারাপ্ট, তুমি প্রশ্নটা করে না। হ্যাঁ ঠিক আছে, মানে আমার যেটা মনে হয়েছে যে এটাকে তো ঢাল হিসাবে ব্যবহার করলে রাষ্ট্রের সুবিধা হয়। ধর্মকে যদি সে ঢাল হিসাবে ব্যবহার করতে পারে তাহলে রাষ্ট্রের সুবিধা হয়। সেটা যদি হয় তাহলে সেটা যদি সে সুবিধা যদি সে পায় তা তো সে সেটা করতে চাইবে। সেইখানে নাগরিকদের দায়িত্বটা কতটা, সেই বিষয়টাকেও আপনাকে একটু আলোকপাত করতে বলবো, কারণ আপনি একটা যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, আপনি এর অনেক উপর নিচ দেখেছেন এবং দেখছেনও। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যারা আমরা মনে করি যে বিজ্ঞান শিক্ষার সাথে সাথে বিজ্ঞান চেতনার প্রসারটাও একই রকম ভাবে দরকার, বরঞ্চ আরো বেশি করে দরকার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এটাকে মানে দুটো স্তরে বা দুটো আলাদা ভাগে এটার উত্তর দিতে চাইবো। এক নম্বর হচ্ছে যে রাষ্ট্র, অবশ্যই রাষ্ট্র ধর্মকে প্রমোট করে, আগেও করেছে, এখন খুব নগ্ন ভাবে করছে, এখন খুব বিচ্ছিরি ভাবে করছে। হ্যাঁ, এটা ইমিডিয়েটলি স্টপ না করলে, এতটাই খারাপ ভাবে করছে, ইমিডিয়েট স্টপ না করলে আমাদের সমস্ত কনস্টিটিউশন সহ আমাদের সমস্ত মানে আমাদের স্টেট এবং আমাদের সোসাইটির ফেব্রিক পুরোটাই ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। এতটাই খারাপ অবস্থা এখন এসেছে, এক্ষুনি একে স্টপ করা দরকার, এনি হাউ, বাই হুক অর বাই ক্রুক। এবং এটা আগেও করেছে, স্টেটের ক্ষমতাটা দখল করে রাখতে এই ধর্ম নিয়ে খেললে সুবিধা হয়, তাই করছে, এটা একদম ঠিক কথা। কিন্তু কিন্তু আধুনিক স্টেট কিন্তু নীতিগতভাবে, অন্তত তত্ত্বগত স্তরে আধুনিক স্টেট কিন্তু এটা নাও করতে পারে।
অনেক আধুনিক স্টেট সেটা করে না, বহু উন্নত দেশ সেটা করে না। ধরা যাক চীন বা কিউবার মতো রাষ্ট্র, তারা তো ঘোষিত সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাদেরকে সমাজতান্ত্রিক সত্যি সত্যি বলা যাবে কিনা, কত দূর যাবে না যাবে সে বিতর্ক এখানে অপ্রাসঙ্গিক। আমি বলছি যে যে সমস্ত স্টেট তারা সমাজতন্ত্র বলে দাবি করে এবং মানে সেইভাবে শিক্ষা ব্যবস্থা বা সবকিছুকে গড়বার চেষ্টা করে, সেইখানে স্টেট যদি ধর্মকে প্রশ্রয় না দেয়, এবং সেটা আজকে দেখা যাচ্ছে যে সেটা যদি প্রশ্রয় না দেয় তাহলে ধর্ম সেখানে হু হু করে কমতে থাকে, যেমন এগুলোতে হয়েছে। কিন্তু এই সমাজতন্ত্রের ব্যাপারটা বাদ দিলেও আধুনিক ধনতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রতেও যেখানে কিনা অর্থনৈতিক সমৃদ্ধি বেশি, যেখানে কিনা মানব উন্নয়ন যেখানে যথেষ্ট ভালো, সেই সব দেশে কিন্তু সেকুলার যে নীতি সেটাকে ভীষণভাবে প্রমোট করা হয়। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, সেখানে মানব উন্নয়ন খুব ভালো এবং সেখানে সেকুলারিজমকে ভীষণভাবে প্রমোট করা হয়। সেখানে মানে ধর্মবিশ্বাসের হার, ধর্ম থেকে বেরিয়ে মানে যে সেকুলার হয়ে ওঠার হার, এটা কিন্তু অনেক বেশি। এবং বহু দেশ, আমেরিকা বলা হতো যে পশ্চিম ইউরোপ অনেকখানি ধর্মমুক্ত হয়েছে, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি এলেই ধর্মমুক্তি হবে তার কোনো মানে নেই। এটা মানে যারা ধর্মতাত্ত্বিক তারা বলতেন, দীর্ঘদিন যাবৎ বলতেন যে তোমাদের এই কথাটা ভুল, যে অর্থনৈতিক সমৃদ্ধি হলেই সেকুলারাইজেশন হয় না, তাহলে আমেরিকাও তো হতো, আমেরিকাতে কেন ধর্মবিশ্বাস অত বেশি। কিন্তু সেটা কিছুকাল বেশি থাকলেও এখন আমেরিকাতেও লেটেস্ট সার্ভেগুলোতে যে রেজাল্ট আসছে তাতে আমেরিকাতেও দ্রুত ধর্মমুক্তি ঘটছে। কট্টর মুসলিম দেশগুলোতেও ধর্মের শিকড় আলগা হয়ে যাচ্ছে। এখন স্টেট, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, এটা কিন্তু ধর্মকে প্রশ্রয় দিতে নীতিগতভাবে বাধ্য তো নয়, বরঞ্চ তার যে কনস্টিটিউশন বা তার যে ল, সেটা ভারতেও তাই আছে। হ্যাঁ, যে সকলে নিজের মতন করে নিজের ধর্ম বিশ্বাস করতে পারে, সেটা প্রোটেক্ট, তার সেই রাইটটাকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু রাষ্ট্রের নাগরিক তার নাগরিক জীবনে, তার প্রাইভেট স্পেসের বাইরে, সে যদি ব্যক্তিগত স্পেসে ধার্মিকও হয়, তাহলেও তার এই প্রাইভেট স্পেসের বাইরে তার বিভিন্ন ধর্মের লোকজনের মধ্যে প্রীতি, তাদের মধ্যে বোঝাপড়া, তাদের মধ্যে যে অনুসন্ধিৎসা, ধর্মকে ছাপিয়ে যে অনুসন্ধিৎসা, সেগুলোকে প্রমোট করা তার কাজ। এটা আচ্ছা, একজন প্রশ্ন করেছেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে কোন দেশ বোঝায়। স্ক্যান্ডিনেভিয়ান দেশ মানে হচ্ছে যে পশ্চিম ইউরোপের বা ইউরোপই বলবো, ইউরোপের উত্তর দিকের যে দেশগুলো, মানে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, এইসব দেশগুলোকে বলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক অসাম্য খুব কম এবং তাদের যে মানব উন্নয়নের হার অনেক বেশি। এইটা হতে থাকলে, এমনকি সুইডেনে মানে লিঙ্গ সাম্য, অর্থাৎ নারীদের থেকে পুরুষদেরকে মানে তাদের তফাৎ কমিয়ে আনা, তাদের বৈষম্য কমিয়ে আনা, এর জন্যে তারা মানে অনেক ব্যবস্থা নিয়েছে। এমনকি মানে এই যে আমাদের যে জেনারেল কনসেপ্ট যে ছেলেরা হবে কম আবেগ, অ্যাগ্রেসিভ হবে, আর মেয়েরা একটু চুপ করে থাকবে, আবেগী হবে, তারা অ্যাগ্রেসিভ কম হবে, সেইটাকে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে কমব্যাট করবার চেষ্টা করে। ওখানে
ছেলেদেরকে বলা হয় যে তোমরা সবসময় রেগে গিয়ে অ্যাগ্রেসিভলি উত্তর দেবে না, উল্টে মেয়েদেরকে বলা হয় যে তোমরা রেগে গিয়ে চেঁচাও, প্র্যাকটিস করো। বৈষম্য কমিয়ে আনা, আমাদের ধর্ম, আমাদের প্রাচীন সংস্কৃতি, আমাদের ঐতিহ্য যে স্টিরিওটাইপ গুলোকে তৈরি করেছে, সেই স্টিরিওটাইপ গুলোকে সেগুলোকে অ্যাটাক করা, সেগুলোকে কমিয়ে আনবার চেষ্টা, সেগুলোকে মোকাবিলা করা, এটা আজকের আধুনিক অনেক স্টেট করছে। ভারতেও সেই স্টেটে, ভারতীয় স্টেটে সেই প্রভিশন আছে, আমাদের কনস্টিটিউশনে সেই প্রভিশন আছে। আমরা নাগরিকরা সেখানে স্টেটের তরফে সেই প্রভিশন আছে। স্টেটকে বলা হয়েছে পরিষ্কার করে যে তোমাকে ডেমোক্রেটিক, সোশ্যালিস্টিক, সেকুলার এই এই আদর্শ নিয়ে তোমাকে চলতে হবে, লিবারাল থটকে তোমাকে প্রমোট করতে হবে, ফ্রিডম অফ এনকোয়ারিকে তোমাকে প্রমোট করতে হবে। আর আমি একটু আগে বললাম 51 এর সেকশনে ফান্ডামেন্টাল ডিউটিজে নাগরিকদেরও ডিউটি এটা বলা হয়েছে, কিন্তু সেটা স্টেট করছে না। আমাদের নাগরিকদের এগিয়ে আসতে হবে, আমরা সেটা করছি। এটাকে দ্বিতীয় ভাগের যে প্রশ্ন, এটা স্টেটের কথা বললাম, দ্বিতীয় ভাগের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে সেটাতে যুক্তিবাদী সমিতি এবং আরো অনেক সংগঠন এটা নিয়ে কাজ করবার চেষ্টা করছে। রেগুলার আমরা কয়েকশো প্রোগ্রাম করি আর কি সারা বছরে, এই অলৌকিক নয় লৌকিক নামে, এবং আরো অনেক কিছু, মানে সাব সংক্রান্ত কুসংস্কার বিষয়ে আমাদের যে যে ওষুধ, হ্যাঁ, ওষুধ বিশুদ্ধ এবং অসুখ সংক্রান্ত যে সমস্ত ভুল ধারণা, সেগুলোর বিষয়ে আরো অনেক কিছু নিয়ে আমরা এগুলোকে প্রচার করবার চেষ্টা করি। অলৌকিক ঘটনা, অলৌকিক বলে কিছু নেই, জগতে সবকিছুই সায়েন্টিফিক্যালি ঘটে, এটা বলবার চেষ্টা করি। আমরা পত্রিকা প্রকাশ করি, আমরা বই প্রকাশ করি। যখনই বলা হয় যে যে ধর্ম আসলে বিজ্ঞানের একটা নতুন কোনো আবিষ্কার হয়েছে যা দিয়ে ধর্ম, ঈশ্বর তাকে সমর্থন করা যাচ্ছে, আমরা সেটাকে তাত্ত্বিকভাবে সেটাকে খণ্ডন করবার চেষ্টা করি। কোনো জায়গায় অলৌকিক ঘটনা ঘটলে আমরা সম্ভব হলে মিডিয়াকে সঙ্গে নিয়ে, যদি মিডিয়া না থাকে তাহলে আমরা একাই সেখানে গিয়ে সেটার কার্যকারণ উদ্ঘাটন করবার চেষ্টা করি, লোককে গিয়ে বোঝাবার চেষ্টা করি। আমরা দীর্ঘদিন ধরে এটা করে আসছি, তার কোনো ফলই হয়নি এটা তো নয়। মানুষ অনেকটা জেনেছেন, মানুষ আজকে যেখানে যেখানে আমাদের সংগঠন আছে সেখানে সেখানে আজকে সাপে কাটলে ওঝার কাছে লোকে কম যায়, তাতে হাসপাতালে বেশি যায়, হয়েছে এটা। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, যেহেতু আমাদের কাছে আলোচনার সময় বেশি থাকছে না। আপনি এক জায়গাতে বললেন কথা বলার মধ্যে দিয়ে যে পার্সোনাল স্পেসে কেউ ধর্ম বিশ্বাস করুক, কিন্তু সেটা প্রায় মানে যখন পাবলিক স্পেসে আসবে তখন যেন সেটা না করেন, মানে না করার মানে সেটা না করাটা উচিত। কিন্তু এটা হয়তো খুব সাধারণ একজন নাগরিকের পক্ষে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু যখন একজন বৈজ্ঞানিক যখন পাবলিক প্ল্যাটফর্মে বলছেন কিংবা করে দেখাচ্ছেন, কিংবা তার স্পেসটার পাবলিক প্রাইভেট থাকে না, একজন বিখ্যাত ব্যক্তি স্পেসটা পাবলিক স্পেসটাই বড় হয়ে যায়, প্রাইভেট স্পেসটা খুব কম হয়ে যায়। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে এই যে ধরুন যারা অনেক বড় বড় বিজ্ঞানী, আপনিও জানেন আমার থেকে অনেক বেশি জানেন, যে তারা একদম পার্সোনাল স্পেসে দারুণভাবে তারা ধর্মের প্রতি তাদের আবেগ, তাদের মোহ প্রকাশ করছেন। তো সেই জায়গাটাতে আমরা দেখছি যে আমাদের রাষ্ট্রের কি কোনো জায়গায় কোথাও আইন করা, যেমন আমরা জানি মহারাষ্ট্রের বুকে এরকম একটা আইন প্রণয়ন করা গেছে, তো সেটা কি আমরা আমাদের সংবিধানে কিংবা আমাদের যে পার্লামেন্টের পক্ষ থেকে কি এরকম একটা আইন লাগু করার জায়গা তৈরি করা যায় না, কিংবা আদৌ হয়তো আপনারা চেষ্টা করছেন, আমরা হয়তো জানি না, সেটা নিয়ে যদি একটুখানি বলেন। আইন তো করা যায়, করা উচিত তো বটেই, সেটা মহারাষ্ট্রে, কিন্তু তার বিপদটা যেটা সেটা টের পেয়েছেন, মানে ওই আইনটা করতে গিয়ে মহারাষ্ট্রে যিনি এটা সারা জীবন ধরে করবার চেষ্টা করেছেন সেই নরেন্দ্র দাভোলকর খুন হয়ে গেল। হ্যাঁ, এবং সেইটা কিন্তু এই আইনের যে খসড়া, কুসংস্কার বিরোধী আইনের যে খসড়া, যে কেউ যদি ধর্মের নাম করে, তন্ত্র মন্ত্র তুকতাকের নাম করে কোনো লোককে ঠকায় তাকে শাস্তি দেওয়া হবে, এই যে আইন, এই আইনটা ওখানে কিন্তু
মানে যে দীর্ঘদিন ধরে 1995 সাল থেকে সেটা মহারাষ্ট্র সরকারকে তারা বলে আসছেন, এবং সেখানে মন্ত্রিসভাতে ক্যাবিনেটে বহুবার আলোচনা হয়েছে, কিন্তু বিধানসভায় সেটা আদৌ পেশ করা যায়নি। অন্য বিভিন্ন সদস্যরা, তারা বিরোধী দলের, নিজের দলেরও অনেকের, তারা ভন্ডুল করে দিয়েছেন যে এখানে এটা পেশ করা যাবে না। খুন হওয়ার পরে সেটা পেশ হলো, এবং তার জন্য যে চাপটা সৃষ্টি হলো প্রবল, তাতে করে সেটা পাশ হয়ে গেল। যদিও সেটা আমরা শুনতে পাচ্ছি, যদিও অরিজিনাল ভার্সনটা পাওয়া যায় না, যার ফলে আমরা দেখিনি, কিন্তু যেটা ফাইনালি বেরিয়েছে সেখান থেকে জ্যোতিষকে বাদ দেওয়া হয়েছে, খানিকটা তাতে জল টল মিশিয়ে যা হোক একটা পাশ করেছে। এটা কেন্দ্রীয়ভাবে এটা তো করতে চাইবেই না, তারা তো এখন উল্টো দিকে হাঁটছে, কিন্তু এই আইনটার দাবি আমাদের সকলের তোলা উচিত, এবং কেন্দ্রীয়ভাবে এই আইন হওয়া উচিত। এইখানেও একটা উদ্যোগ হয়েছিল যে ওই ধরনের একটা আইন খসড়া করে সেটা করা যায় কিনা, তাতে হাইকোর্টের একজন আইনজীবী সেটার উদ্যোগ নিয়েছিলেন, এখানকার কয়েকজন যুক্তিবাদী কর্মী উদ্যোগ নিয়েছিলেন, তার সঙ্গে এই মুভটার সঙ্গে যুক্তিবাদী সমিতিও ছিল, একাধিক সভা এই বিষয় হয়, কিন্তু সেটাও শেষ পর্যন্ত মানে আইন কমিশনে তার প্রস্তাবটা গেছিল, কিন্তু সেইটা নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি। আমাদের এটা নিয়ে লড়ে যেতে হবে, এটা নিয়ে ফাইট করতে হবে, এই আর। হ্যাঁ, মানে তার মানে ব্যাপার, মানে হ্যাঁ আমি জানি যে আইন করলেই সবটা হয়ে যাবে, মানে এটাতে হয়তো হয়তো মানে আমাদের রাজ্যে এই আইনটাকে শেষ পর্যন্ত করতে গেলে আরেকজনকে খুন হতে হবে আর। হ্যাঁ, সেটা তো সমস্ত রকমের বিপ্লবাত্মক কাজের মধ্যে এই ঝুঁকি তো থাকেই, কিন্তু তবুও তো সভ্যতার অগ্রগতির জন্য মানুষ এই কাজটা করে চলেছে। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ মানে সেটা, হ্যাঁ আইন করলেই যে সবটা হয়ে যাবে তা হয়তো নয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ হয় না, কিন্তু আইনটা দরকার। সে তো খুন করে লোকে ঘুরে বেড়াচ্ছে, তা বলে খুন করে শাস্তি হবে আইন কি তুলে দেওয়া হবে? সেটাই এখানেও তাই। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের যেহেতু আপনারা এটা মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজটা করছেন, অন্তপক্ষে পশ্চিমবঙ্গে এই আইনটা প্রণয়ন করা যায় কিনা সেটা আগামী দিনে আপনারাও চেষ্টা করবেন, এই আশা রাখছি। আপনারাও কি আসুন, এটা একটা জয়েন্ট প্ল্যাটফর্ম না করলে এই দাবিটা জোরালো ভাবে তোলা যাবে না। ঠিক 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 সহমত। আমাদের সবাইকে আসতে হবে। একজন একটা প্রশ্ন করেছেন, ধর্মের সাথে অর্থনীতির সমৃদ্ধির সম্পর্ক কি? এটা যদি এখন তো আমাদের সময় মতো শেষ হয়ে এসেছে, এখন আর খুব বিস্তারিত আলোচনায় যাবে না। হ্যাঁ, কিছুটা আপনি বলুন, অসুবিধা নেই। কিন্তু এটা আগে যা বলেছি সেটাকে রিপিট করি, যে এটা পরিষ্কার করে দেখা গেছে আজকে যে ধর্মবিশ্বাস, এই যে ধর্মবিশ্বাস নিয়ে সারা পৃথিবী জুড়ে যে সার্ভে গুলো হয়েছে, ধর্মবিশ্বাস যে স্টেটের যত বেশি, তার মাথাপিছু আয়, পার ক্যাপিটা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, পার ক্যাপিটা জিডিপি তার তত কম। এটা আজকে সমাজতত্ত্বের গবেষণায় খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। ফলে সেটা আজকে আমাদের একটা প্রজ্ঞা, যে যত আমরা এই ধর্মের গলিঘুচিতে গিয়ে ঢুকবো, টুকটাক তন্ত্রমন্ত্রের গলিঘুচিতে গিয়ে ঢুকবো, সেটা শুধুমাত্র একটা কুসংস্কারাচ্ছন্ন নিকৃষ্ট ব্যক্তি মানুষ তৈরি হব তা নয়, সমাজ এবং রাষ্ট্র হিসেবে আমরা ক্রমশ পিছিয়ে পড়বো, ক্রমশ অন্ধকারে ডুবে যাব, এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ক্রমশ কমতে থাকবে, যার কি লক্ষণ বোধহয় দেখা যাচ্ছে। এবং এটা যদি চলতে থাকে, আরো প্রকটভাবে আমরা এটা আগামী দিনে দেখতে পাবো। আমাদের ভারত রাষ্ট্রের ক্ষেত্রে মনে হয় সমস্যাটা আরো বেশি গভীরে রয়েছে, তার কারণ ভারতের যা সাংস্কৃতিক যে ইতিহাস, তাতে এত ধর্মের প্রতি আমাদের যে মোহই বলি, ভালোবাসাই বলি, আবেগই বলি, এমন ভাবে পরম্পরা ভাবে চলে আসছে যে সেটার থেকে বেরিয়ে আসতে গেলে মানে গভীর প্রত্যয় চাই। আইন তো তবে 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 একেবারে ভয়ঙ্কর হতাশ হওয়ার কিছু নেই। মানে সার্ভেতে এইরকম রেজাল্ট আছে যে ধরা যাক 2007 সালে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যারা বলছে যে আমরা, মানে আপনার ধর্ম কি বললে পরে বলছে আমার কোনো ধর্ম নেই, এই ধরনের লোকজন, সেটা হয়তো 2007-এ
সেটা হয়তো 6%, সেটা আরেকটু পরে সেটা 9%। লাস্ট সার্ভেগুলোতে রেজাল্ট পাওয়া গেছে যে সেটা প্রায় 19%। প্রায় 19% লোক বলেছে যে, এটা শুনতে যদিও একটু অবাক লাগবে কিন্তু এটাই সত্যি, এবং এটা শুধু ভারতের ক্ষেত্রে সত্যি না, এটা পাকিস্তানের ক্ষেত্রে মোটামুটি সত্যি, এটা সৌদি আরবের ক্ষেত্রে সত্যি, যে প্রচুর মানুষ, তারা হয়তো মুখে বলতে পারে না কিন্তু গোপনে সার্ভে করলে তারা বলে যে আমি ধর্মকে খুব ইম্পর্টেন্ট বিষয় বলে মনে করি না। এটা আছে, এটা ঘটছে, এটা আমরা এখন চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আর 20-30 বছর বাদে আমরা সেটা পরিষ্কার করে চোখে দেখতে পাবো এর ফলাফল। কাজেই আমাদের হতাশার কিছু নেই, আমাদের খারাপ সময়টা দাঁতে দাঁত চেপে অতিক্রম করতে হবে, তার মোকাবিলা করতে হবে মুখোমুখি। এটা হচ্ছে বার্তা। আচ্ছা, আরেকটা কথা, আপনার এই মানে আপনি যে তথ্যটা এই মুহূর্তে তুলে ধরলেন সেটার বিষয়ে একটা প্রশ্ন খুব বেশি করে আমার মনে হচ্ছে জিজ্ঞেস করতে, জানতে চাইছি। সেটা হচ্ছে যে আজকের দিনে ভারতবর্ষে ধর্মকে যে এত বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা কি এই তথ্যগুলো সরকারের কাছেও, রাষ্ট্রের কাছেও আছে যে ধর্মকে বিশ্বাস না করার মানুষের সংখ্যা বাড়ছে, তাই জন্য তারা মরিয়া হয়ে এই জায়গাটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে? ভারত সরকারের কাছে কি আছে আমি জানি না, তাদের তো এইসব বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা পাওয়া যায় না। যেটা তারা করছেন সেটা হচ্ছে যে ভীষণভাবে ধর্মীয় পোলারাইজেশনকে প্রমোট করে, ধর্মীয় ঘৃণা হিংসা খুব মানে বেপরোয়া এবং নির্লজ্জভাবে প্রমোট করে তারা ক্ষমতায় থাকতে চাইছেন, আসতে চাইছেন, যা খুশি তাই করতে চাইছেন। এটা অবস্থাটা মোটেই ভালো নয়। কিন্তু সামগ্রিকভাবে এই যে মৌলবাদের উত্থান, এই মৌলবাদের উত্থান কিন্তু আমরা ভারতে দেখছি, এটা কিন্তু শুধু ভারতবর্ষের ঘটনা নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি 20th সেঞ্চুরির শেষের দিক থেকে এটা একটা গ্লোবাল ইভেন্ট। এই গ্লোবাল ইভেন্টটা মানে এটাতে দেখা যাবে যে আমেরিকাতে মৌলবাদীরা তারা শিক্ষা থেকে, স্কুল শিক্ষা থেকে ডারউইনিজমের পাশাপাশি খ্রিস্টান সৃষ্টিতত্ত্ব পড়াতে হবে এই দাবি করছে। তারা নাশকতার ঘটনাও আছে, আমরা এই মানে ধর্মীয় নাশকতার ঘটনা বলতে খালি মুসলমান সন্ত্রাসবাদীদের ভাবি, কিন্তু তা নয়, খ্রিস্টান সন্ত্রাসবাদীরাও নাশকতার ঘটনা ঘটিয়েছে, এ ঘটনা আছে। এটা তারা করছে। আমরা আমাদের যে মধ্যপ্রাচ্য এবং আরো বহু আফ্রিকার বিভিন্ন দেশে আমরা ইসলামিক মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কা এবং বার্মাতে আমরা বৌদ্ধ ধর্মের একটা জঙ্গি মনোভাব আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এই যে 2001 তাতে যে ওই মানে টুইন টাওয়ারে গিয়ে যে বোমা আর কি, বা এরোপ্লেন নিয়ে গিয়ে মুসলমান সন্ত্রাসবাদীদের, সেটাই এখন আমাদের ধর্মীয় নাশকতা বলতে আমরা ওটাই ভাবি। কিন্তু তার আগের সবচেয়ে বড় নাশকতা ছিল 1995-এ দুখানা ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে ওকলাহোমা সিটিতে বিস্ফোরণ, সেটা করেছিল খ্রিস্টান সন্ত্রাসবাদীরা। আর জাপানে বিষাক্ত সারিন গ্যাসের কৌটো ফাটিয়ে দেওয়া হয়েছিল পাতাল রেলের ওই ভূগর্ভে, এবং সেখানে মানে মারা গেছিলেন বেশ কিছু লোক, এবং তার চেয়ে অসংখ্য লোক, কয়েক হাজার লোক আহত হয়েছিলেন। তারা ওই আতঙ্কে দৌড়দৌড়ি করে বেরোতে গিয়ে স্ট্যাম্পিড হয়ে মারা গেছিলেন। সেটা বললে হয়তো লোকে বিশ্বাসই করতে চাইবে না, সেটা অহিংসার ধর্ম, বৌদ্ধ ধর্ম তাদের একটি সেক্ট করেছে। কাজেই এই জিনিসটা কিন্তু ঘটছে। এইটা নিয়েও সমাজতত্ত্ববিদরা এটাকে স্টাডি করবার চেষ্টা করেছেন, এটা কেন ঘটছে। তাতে নানা রকমের তার ইয়ে আছে আর কি, সিদ্ধান্ত আছে বা নানা ধরনের অনুমান আছে। কিন্তু একটা জোরালো অনুমান এইটা যেটা তুমি বলছো, সেটা শুধু ভারতে নয়, সারা পৃথিবী জুড়ে সেকুলারাইজেশনের ফলে আগে যেটা হতো আমাদের সামন্ত সমাজে, যে রাজা শাসন চালাতো, তাতে একজন পুরোহিত তাকে ইয়ে করত, তাকে তার পরামর্শ দিত,
তার যে মানে কিভাবে রাজ্য চালাবে এবং কিভাবে মানে কাকে কি কোন অপরাধ করলে কাকে কি শাস্তি দেবে, কিভাবে বিচার চলবে, এগুলো সবই ধর্মগ্রন্থের আইনে লেখা থাকতো। গোটা সমাজ, হিন্দু সমাজ মনুর আইনে চলতো। মুসলমান সমাজের একটা বড় অংশ এখনো শরীয়তি আইনে চলে। এই যে ধর্মীয় আইনগুলো, এটা ছিল একসময় একমাত্র আইন। আমাদের এখন পৃথিবীর বৃহত্তর অংশে সেকুলার আইন এসে গেছে, সেকুলার সংস্কৃতি এসে গেছে। এখন আমাদের গান গাইতে গেলে, নাটক করতে গেলে ধর্মীয় থিম লাগে না। আগে শুধু ধর্মের ভিত্তিতে গান গাইতে হতো, গল্প লিখতে হতো, কাব্য লিখতে হতো। এখন সেটা হয় না। প্রশাসন, বেশিরভাগ পৃথিবী সেকুলার হয়ে গেছে, প্রশাসন থেকে ধর্মকে আলাদা করে দেওয়া হয়েছে। ধর্মের গ্রিপ থেকে সোসাইটি বেরিয়ে এসে প্রাইভেট স্পেস এখনো ধর্মের গ্রিপে আছে, কিন্তু এই যে মানে যে পাওয়ার স্পেস, ইকোনমি, পলিটিক্স, কালচার, আমাদের নলেজ, এই জিনিসটা বাই অ্যান্ড লার্জ এটা ধর্মের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ধর্মের কট্টরপন্থী একাংশ ফিরতে চাইছে। হয়তোবা এই মৌলবাদ এটা তার একটা প্রকাশ, এটা আমরা দেখতে পাচ্ছি। যদি এটা হয়, সমাজতত্ত্ববিদদের এই অনুমান যদি সত্যি হয়, তাহলে এটা আর 20 বছর 50 বছর তারপরে তো আর একটা টিকবে না। ফলে সেই দিন হয়তো আসবে যদি এটা সত্যি হয়। ঠিক আছে, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সহজভাবে আমাদেরকে বুঝতে সাহায্য করার জন্য। আশা করব যারা আজকের অনুষ্ঠানটি লাইভ দেখতে পারলেন না, তারা অবশ্যই পরে অনুষ্ঠানটির সম্প্রচার দেখবেন এবং আমাদের ফেসবুক পেজে যদি তারা প্রশ্ন রেখেও যান, পরবর্তীকালে অবশ্যই দেবাশিস দা সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং আপনাদেরকে সেটা পাঠিয়েও দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। প্রশ্ন ছেড়ে যান, পেজে আপনাদের প্রশ্ন ছেড়ে যান, আমি সেখানে চেষ্টা করবো যে সেখানে ওই পেজে গিয়ে তার উত্তরগুলো ওখানে লিখে দিতে চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক। নমস্কার, ধন্যবাদ দাদা, সবাই ভালো থাকুন।